এক্সাম হল এক্সপিরিয়েন্স 2025 সালের যদি জিজ্ঞেস করি কেমন ছিল? দাদুর এখানে মানে কি রোল রয়েছে? তো এই যে এত বড় ডিসিশন যে পার্শিয়াল ড্রপ না করে ফুল ড্রপ, সেটা তুই কিভাবে করলি? এক্সাম হবে আর স্ট্রেস থাকবে না, এটা তো হতে পারে না, কিন্তু অনেক সময় এরকম হয় এটা ডিস্ট্রেসে কনভার্ট হয়, এবং সেই মুমেন্ট থেকেই এক্সামের প্রিপারেশন যেমন খারাপ হয় তেমনই এক্সামের পারফরমেন্স। ঠিক এমনই একটা স্টোরি নিয়ে আজকে আমি এসে গেছি। নমস্কার, আমি ডক্টর দেবজ্যোতি কর, ওয়েলকাম টু প্রেপমেড। নিট 2025-এ আমি আজকে এমন একজনের সাথে কথা বলবো যে পুরো বছর প্রিপারেশনের সময় বিভিন্ন স্ট্রেস, অ্যাংজাইটি এবং প্যানিকের মধ্যে ছিল, কিন্তু এক্সামের দিনে সে কিন্তু মাথাটাকে যথাসম্ভব ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছে, পরীক্ষা দিয়েছে এবং র্যাঙ্কও করেছে। তো ডেকে নিই চন্দননগর থেকে সায়ানী এবং সায়ানীর মাকে। তো প্রথমে সায়ানী, অনেক অনেক কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। বিকজ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোর যদি স্টোরিটা আমি ভালো করে দেখি, যেমন তোর সাথে আমি কথা বলছিলাম, 2023 সালে তুই ক্লাস 12 দিচ্ছিস এবং তখন তোর মন মতো একদমই রেজাল্ট হয়নি। সেই সংক্রান্ত আমি শুনলাম যে 2023 সালে ওনারও হসপিটালাইজেশনের একটা ইস্যু ছিল, একটা ড্রাগ রিয়াকশনস হয়েছিল, সেরকম একটা ব্যাপার রয়েছে, যেখান থেকে তো 2023 সালে নিট একদম মন মতো হয়নি। তো 2024 সালে তুই আবার নিট পরীক্ষা দিস, কিন্তু 24 সালেও তোর যে রেজাল্টটা হয়েছিল সেখানে হাই কাট অফের জন্য তুই চান্স পাসনি। 2025 সালে তুই আবার প্রিপারেশন করেছিস এবং একটা ভালো র্যাঙ্ক করেছিস, 26,149, আর তোর প্রাপ্ত নম্বর 527। তো আমি প্রথম যেটা তোর থেকে আমি জানতে চাইবো যে যখন এরকম ধরনের একটা মানে রিঅ্যাটেম্পট যেটাকে আমরা বলি, যে একবার ফ্রেশার দিলাম, ড্রপ, আর একটা ড্রপ 2 বলতে পারি কাইন্ড অফ, তো সেই সময় পেরেন্টসের একটা অনেক বড় সাপোর্ট লাগে, আর নিজের তো ডেফিনেটলি একটা মাইন্ডসেট লাগে, নিজের প্রতি ভরসা লাগে। ফুল ড্রপ ছিল নাকি পার্শিয়াল ড্রপ ছিল? না স্যার, আমার দুবারই ফুল ড্রপ ছিল। তো কোনোবার এরকম মনে হয় নিজের, স্পেশালি আমি দ্বিতীয়বারের জন্য বলবো, যখন তুই মানে ফুল ড্রপ করার জন্য ভাবলি, তখন একবার মনে হলো না যে আমি তো একবার ফুল ড্রপ করলাম, আমার কিছু হলো না? এবং সে বছর নাম্বারটা খারাপ কিন্তু পাসনি, প্রায় 600-র কাছাকাছি নাম্বার ছিল। হ্যাঁ, মানছি কাট অফটা হাই ছিল, মনে হতে পারে যে আর একটু ভালো করে পড়লে পারতাম, কিন্তু আমার একটাই প্রশ্ন, 2025 সালে যখন তুই ড্রপ করলি, আমি সবাইকে এটা পয়েন্ট আউট করতে চাইবো, হাইলাইট করতে চাইবো, 2025 সালে যখন ড্রপ করলো ও কিন্তু আবারও ফুল ড্রপই করলো। তো এই যে এত বড় ডিসিশন যে পার্শিয়াল ড্রপ না করে ফুল ড্রপ, সেটা তুই কিভাবে করলি এবং পেরেন্টস তাতে কত সাপোর্ট করেছিল? স্যার আমি বলবো যে এই ডিসিশনটা হয়তো আমি নিতেই পারতাম না, আমি নিতামও হয়তো ইনিশিয়ালি, কিন্তু এটা পুরোপুরি আমার বাবা এবং আমার মা দুজনে মিলে এটা আমাকে বুঝিয়েছিল যে তুই যখন এটার পেছনে 3-3টে বছর দিয়েছিস, why not 6 or 7 more months? ঠিক, কারণ আর যদি তুই 6-7টা মাস দিস এটার পেছনে, কারণ মানে এমবিবিএস ক্লাস শুরু হয়েছিল অলমোস্ট অক্টোবর কি নভেম্বর থেকে। ঠিক, তো আমাকে তখন বাবা মা দুজনেই বুঝেছিল যে তুই আর 6-7টা মাস দিলে তুই তোর ড্রিম কলেজ বা তুই তোর ড্রিম প্রফেশনটা বা ক্যারিয়ারে তুই যেতে পারিস। ঠিক, তো তখন আমিও তখন কয়েকদিন সময় নিয়েই ছিলাম আর কি, যে ভাবতে, তাই জন্য ভেবেও ছিলাম, আর ভেবে আমার মনে হচ্ছে যে না ঠিকই তো, যদি আমাকে আরো 6-7টা মাস দিতে হয়, এটা তো মাচ বেটার যে আমি সারাটা জীবন যদি একটা এমন কিছু কাজ করলাম বা এমন একটা পড়াশোনা করলাম যেটার জন্য পরে আমার রিগ্রেট করতে হচ্ছে, যে আমি কাশ আরো 6-7টা মাস ওয়েট করতাম, একটুখানি খাটতাম, তাহলে হয়তো আমি আমার ড্রিম প্রফেশনটা আজকে পারতাম বা ড্রিম ক্যারিয়ারটা আমার আজকে হতো। তো আর এটাতে আমার পুরোপুরি মানে 100% সাপোর্ট আমার বাবা মা দুজনেই দিয়েছিল। কখনো, আর মা যদিও বা 1-2বার বলে থাকে যে তুই কি আর কোথাও অন্য কিছু ভাবছিস বা অন্য কিছু পড়বি, আমার বাবা একদিনের জন্য নট ইভেন ফর আ সেকেন্ড কোনোদিনও বলেনি যে তুই এটা ছাড়া অন্য কিছু করবি না। বাবা বলেছে না, তুই যখন একবার ভেবেছিস, যখন তুই একবার ডিটারমিনেশন নিয়েছিস যে তুই এটা করবি, তুই এটা করবি, আমি জানি আমার তোর ওপর ট্রাস্ট আছে, আই ট্রাস্ট ইউ, হ্যাভ 100% ফেথ অন ইউ। এটা আমার বাবা আমাকে সবসময় বলেছে, ডে 1 থেকে, যবে থেকে আমি বলেছি বাবা আমি ডাক্তার। এইগুলোর একটা কোথাও একটা সুপার পাওয়ার আছে, বাবা মা যখন এই কথাগুলো বলে দেয় না, এটা একটা আনসিন সুপার পাওয়ার আছে যেটা একটা কাজ করে, এটা সবসময় তুই এত প্যানিক করেছিস, এত কিছু করেছিস, আমি তো খুব ভালো করে জানি সেই ব্যাপারগুলো, AITS এর এক্সামের শেষেও তোর সাথে যখন কথা হতো, তো সেই জায়গাটাই দাঁড়িয়ে এই বাবা মার এই কথাগুলো, টিচার্সদের কিছু কথা, এইগুলো না একটা অন্যরকম একটা আমাদেরকে সুপার পাওয়ার টাইপের দেয়, যেগুলো বলে বোঝাতে পারবো না, দেখাতেও হয়তো পারবো না, কিন্তু সেগুলো দেয়। তো আমি এইটাতে একটা কথা আমি জিজ্ঞেস করবো, পেরেন্টসের রোল যখন তুই বলছিলিস, বাবার রোল, মায়ের রোল, এবং আমি শুনলাম দাদুরও রোল রয়েছে তোর এই প্রিপারেশনস, তোর সাকসেস, সবকিছু পিছনে। তো এক্স্যাক্টলি সেটাকে যদি তুই একটু ইলাবোরেট করে বলিস, যাতে করে যারা শুনছেন, যে পেরেন্টসরা শুনছেন, তারাও মোটিভেটেড হয় না সত্যি বাচ্চাকে আমাদের সাপোর্ট করা উচিত, কিভাবে করা উচিত, তারা যাতে একটা গাইডেন্স পায়, বা তুই কিভাবে সাপোর্ট পেয়েছিস
মানে যদি আমি একদম ছোটবেলা থেকে বলি তাহলে তো বলবো যে আমার বাবা মা কোনোদিনও আমাকে এমন কিছু তো ডিফারেন্সিয়েট করেনি যে না মেয়ে বলে এটা কম করলেও চলবে, সব সময়তে টপ নচ। মানে মাই প্যারেন্টস হ্যাভ অলওয়েজ এক্সিডেড দেয়ার মিনস টু গিভ মি প্রোভাইড মি উইথ বেস্ট অফ এভরিথিং, মানে এডুকেশন, লাক্সারি, কমফর্ট, সব কিছু। তো সব সময়তে আমার বাবা মা আমাকে একটা ছেলেকে যা করা যায় একটা সোসাইটিতে যেভাবে বড় করা উচিত বা করা হয়, আমার বাবা মা আমার জন্য তার থেকে বেশি হয়তো করেছে। তো বাবা মা দুজনেই, আমার বাবা খুব স্ট্রাগল করেছে নিজের লাইফে, দিয়ে আজকে সে তার পজিশনে গেছে। আর আমার মা তো, আর এখন যখন আমি নিজের ক্যারিয়ারের সিগনিফিকেন্সটা বুঝি যে একটা ক্যারিয়ার একটা মানুষের জীবনে কতটা সিগনিফিকেন্ট, আমার মা অত বছর আগে আমার জন্য একটা কথাতে নিজের পুরো ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করেছে। মানে ওনার জব সবকিছু, মানে উনি স্কুল টিচার ছিলেন, বাহ, কিন্তু তাও উনি কোন সাবজেক্টে ছিলেন আপনি? সায়েন্স ছিলাম একদম, মানে বটানিতে আমার এমএসসি ছিল, আমি প্রেসিডেন্সি। তো বায়োলজি তুই ভালোই করতিস তাহলে নিশ্চয়ই। তো বটানিতে মা এমএসসি, তো বায়োলজির সাপোর্টই দরকার ছিল না, মায়ের থেকেই মানে ভালো করেই সাপোর্ট পেয়েছিস। 9 অবধি পড়িয়েছে, মা 9 অবধি পড়িয়েছেন। আচ্ছা, তো আমি তোর থেকে যেটা জানতে চাইবো, দাদুর একটা রোল তুই বলেছিস, মায়ের রোল বললি যে মা তোর জন্য পুরো স্যাক্রিফাইস করে দিয়েছে সিন্স চাইল্ডহুড। মুখে কোনোদিনও একবারও রিগ্রেট করেনি মা যে না কাশ আমি কাজ করতাম, না কাশ আমারও একটা ক্যারিয়ার হতো, আমার একটা লাইফ হতো, কখনো না। উই আর সো লাকি যাদের মানে বাবা মা, মানে স্পেশালি মায়েরা, বাবারা তো পসিবল না, মানে তারা মানে আমাদের যেরকম ইন্ডিয়ান সিস্টেম রয়েছে তাতে মায়েরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে জব কম্প্রোমাইজ করে নিজেদের বাচ্চাদের মানে আপব্রিঙ্গিং এর জন্য। তো সেই জায়গাটাই মানে যাদের জন্য করে, উই আর ভেরি লাকি যে এরকম বাবা মা আমাদের জন্য, মানে মা স্পেশালি জব স্যাক্রিফাইস করেছে যাতে করে আমার প্রপার আপব্রিঙ্গিং হতে পারে। দাদুর এখানে মানে কি রোল রয়েছে? স্যার অ্যাকচুয়ালি আমার বাবা তো ট্রান্সফারেবল জব ছিল, তো বাবা অনেকগুলো বছর প্রথমে পাটনায় ছিলেন, তারপর ভুবনেশ্বরে। তো আমার ছোট থেকে বড় হওয়া অবধি আর কি সব জায়গাতে মানে নয় মা যেত, নয়তো দাদু, সেটা কোনো টিউশনে হোক, আঁকার ক্লাসে হোক, বা যে কোনো কোথাও। বা আমার একটা যদি ছোট দাদান একটা পেন লাগবে, দাদান একটা হোয়াইটনার লাগবে, সেটাও দাদান। ইভেন এখনও অবধি দাদান এই পিডিএফটা আমাকে প্রিন্ট আউট বার করে এনে দাও, সব দাদু, আমার সমস্ত কিছু দাদু। তো দাদানের কন্ট্রিবিউশন আমার লাইফে প্রচুর। দাদু তো খুব খুশি। হ্যাঁ, দাদু কালকে কেঁদে ফেলেছে রেজাল্টের পর, আমার নাতনিও ডাক্তারি পড়বে, স্টেথোস্কোপ নেবে, খুব খুশি। হ্যাঁ, বাড়ির সবাই খুব খুশি। মিষ্টি। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে যে 2024, এটা আমি মেনলি পেরেন্টসের থেকেই আমি একটু বেশি জানতে চাইবো যে 2024 যখন দেখলেন যে ও চান্স পেলো না, 23-তে তো চান্স পায়নি, তার কারণটা আপনার শরীর খারাপ ছিল যেটা আমি একটু আগে কথা বলতে বলতে শুনেছি। 24-এও ও যখন চান্স পেলো না, তখন আপনার একবার মনে হলো না যে ওর উপর ট্রাস্ট করাটা পুরোটা ঠিক হচ্ছে না, একটু পার্শিয়াল ড্রপ করাই? বা ওর পেরেন্ট মানে ফাদার খুব মানে আমি শুনেছি যে ও বারবার বলছে যে সাপোর্ট করেছে। তো আমি ওই জায়গাটা একটু জিজ্ঞেস করবো যে তখন অন্য কোনো কলেজে ওকে অ্যাডমিশন মানে করিয়ে দেওয়া বা করিয়ে দিই, একবার মনে হয়নি সেটা? না স্যার, একবারও মনে হয়নি। আমার মনে হয়েছিল ক্লাস 9 থেকে যে স্বপ্নটা দেখছে সেটাকে আর একটু সময় দিলে আমি জানি ও পারবে আমার থেকে বেশি। ক্লাস 9 থেকে কি করে স্বপ্ন দেখালেন ওকে? মেনলি এই স্বপ্নটা মানে এই ডাক্তারি প্রফেশনটা যে ও বেছে নেবে সেটা অ্যাকচুয়ালি ওর বাবাই ওর জন্য কিছুটা দায়ী আর কি। এক্ষেত্রে আমরা ওকে কোনো ফোর্স করিনি। আপনারা ওকে কিভাবে মোটিভেট করলেন যে মানে ক্লাস 9-এর একটা মেয়ে, তাকে যে মানে ডাক্তারি হতে হবে সে জায়গাতে মোটিভেট করতে হয়, তো সেটাতে কিভাবে মোটিভেট করলেন? মানে কিছু মানে জাস্ট আপনাদের ইচ্ছেটা বলে দিলেন? মানে ঠিক ওটা ওই অ্যাকচুয়ালি ভালো বলতে পারবে আমার থেকে। আচ্ছা ঠিক আছে, সায়নী বল। অ্যাকচুয়ালি ইচ্ছেটা পুরোপুরি আমার ছিল। ইভেন বাবা মা দুজনেই অ্যাকচুয়ালি জয়েন্টলি আমাকে জিজ্ঞেস করেছে যে তুই কি আর্টস নিবি, কমার্স নিবি না সায়েন্স নিবি, মানে তুই 8 অবধি এগুলোতে ভালো পেয়েছিস মানে তুই আগামী দিনেও সায়েন্সে ভালো করতেই হবে এমন তো কোনো ব্যাপার নেই। তো তখন বাবা আমাকে বলেছিল যে ঠিক আছে 8-এর এক্সামস হয়ে গেছে, এবার এখন তোর কাছে 1 মাস সময় আছে 9 শুরু হওয়ার আগে, তুই ভালো করে ভেবে নে, তাহলে সেই অনুযায়ী আমাদের ওয়ে ফরওয়ার্ডটা হবে। তো আমি তখন ভেবে দেখলাম যে না, আমি যেহেতু হিস্ট্রি আমার একদমই ভালো লাগতো না, জিওগ্রাফি আমার ভালো লাগতো কিন্তু হিস্ট্রি সিভিক্স আমার একদম ভালো লাগতো না, তো আর্টসটা আমি পারবো না, আমি বুঝতেই পেরেছিলাম। আর কমার্স নিয়ে আমার কোনো আইডিয়া বা কোনো ভালো লাগা কিছুই ছিল না। সায়েন্স নিয়ে আমার ফ্যাসিনেটিং লাগতো, ফিজিক্স তো আমার ফেভারিট সাবজেক্ট ছিল ছোট থেকেই, মানে যবে থেকে ফিজিক্স 6 থেকেই, তো ফিজিক্স খুব ভালো লাগতো, কেমিস্ট্রিও মোটামুটি ভালোই লাগতো, একটু ভয় বেশি পেতাম তাই জন্য খুব ফেভারিট সাবজেক্ট ছিল না, বায়োলজিও ভালোই লাগতো। তো তখনই ভাবলাম যে তাহলে মেডিকেল প্রফেশনটা তো ভালো, তাহলে মেডিকেলটা যদি আমি এন্ট্রান্স এক্সামটা দিই তাহলে তো দেখি সেটা ভাবলি। হ্যাঁ, 9-এর হাফ ইয়ারলিতে এটা ভেবেছিলাম। তখন বাবা শুনে বললো যে
তাও তোর একবার একটা ভিভিড নলেজ থাকা উচিত যে এটা কি হয়, মানে শুনলাম, শুনতে ভাল লাগছে বলে ডাক্তারি পড়বো, এটা তো ঠিক সলিউশন হবে না, তাহলে তো জানা উচিত। তো তখন বাবা আমাকে কয়টা ডাক্তারের চেম্বারে নিয়ে গিয়ে মানে জাস্ট অবজার্ভ করিয়েছে আর কি, যে তুই দেখ কেমন হয় এখানে ডাক্তাররা লাইফস্টাইলটা এক্স্যাক্টলি, বা কি করতে হয়। আর RNT করে একজন ফিজিশিয়ান আছেন আর কি, আমাদের খুব চেনা, আমি নাম নিচ্ছি না, বাট ওনার সাথে আমার খুব মানে ভালোভাবে কথা বলিয়েছেন, যাতে আমি বুঝতে পারি আরও যে মানে এর ভেতরে কীভাবে অপারেটিং জিনিসটা হয় আর কি। তো তখন আমি ভেবে দেখলাম যে না ঠিকই, এটা তো লাইফস্টাইলটা ভালো লাগছে আমার, এই লাইফস্টাইলটাকে অপ্ট করা যাক। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করবো স্পেশালি এটা মানে আমি মোটিভেশনের ওর রিজন আমি খুঁজে পেয়ে গেছি, যে ওর পেরেন্ট মানে স্পেশালি ফাদার ওকে যথেষ্ট লাইফস্টাইল চিনিয়েছে, যেটা আমার মনে হয় সত্যিই খুব ভালো দরকার ছিল, কারণ অ্যাটলিস্ট এরপরে ও কোনো রিগ্রেট করবে না যে আমি যে স্ট্রিমটাতেই যাচ্ছি সব স্ট্রিমেই খাটতে হয় ভালো জায়গায় পৌঁছতে গেলে, কিন্তু এই স্ট্রিমটাই আমি দেখে নিয়েছি আশপাশটা কিরকম হয়, কিরকম লাইফস্টাইল হয়, তারপরে আমি চুজ করেছি। কিন্তু আমার একটা বড় রোল মানে এখানে একটা আমার বড় কোয়েশ্চেন রয়েছে দাদা, সেটা হচ্ছে প্রেপমেটকে আপনারা যখন চুজ করলেন এবং ওর আপনাদের এই ট্রাস্টটা কি করে এলো যে না প্রেপমেট পারবে, যে ওর এরকম একজন যে প্রচণ্ড প্যানিক করে, এক্সাম হল প্যানিক করে, 2 বছর প্যানিক করে আলটিমেটলি রেজাল্ট মন মতো আসেনি, কিন্তু 2025 সালে মানে প্রেপমেটের মানে ভরসার কারণটা কি? এটাও আমি কৃতিত্ব ওর বাবাকেই দেবো। ওর মানে সায়নীর বাবাই প্রেপমেটকে খুঁজে বার করা রীতিমতো, ভিডিও দেখে, আপনাদের প্রিভিয়াস ইয়ারের কিছু পোস্ট দেখে, আপনাদের সমস্তগুলো দেখে যতটা সম্ভব ওর পক্ষে বোঝা সম্ভব হয়েছে। ওর এটাই মনে হয়েছে, আরও তো অনেক ইনস্টিটিউট ছিল বা আছে, ওর বাবার এটাই মনে হয়েছে না এখানে গেলে আমার মেয়ের মনে হচ্ছে এবারে হবে, আমার মেয়ে এবারে পারবে, আর সেটা হয়েই চাললো। বাহ, গ্রেট। তো আমি সায়নীকে জিজ্ঞেস করবো, তুই প্রেপমেট থেকে কিভাবে সাপোর্ট পেয়েছিস? স্যার সব রকম, মানে সেটা পড়াশোনা রিলেটেড হোক বা কনফিডেন্স যখন একদম কমে গেছে তখন আমাকে মানে আমার কনফিডেন্সটাকে বুস্ট করানো সেটা হোক, সব রকম সাপোর্ট পেয়েছে। আর এত কেয়ারের সাথে এত ভালোভাবে আমার মনে হয় না অন্য কোনো ইনস্টিটিউট পড়ায় বলে, মানে আমি আগেও একটা ইনস্টিটিউটে পড়তাম, আমি নাম নিচ্ছি না, বাট সেখানে আমি অনলাইন ক্লাস করেছি, আমি এখানেও অনলাইন ক্লাস করে দেখেছি, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে এখানে যে কোনো টিচারই হোক না কেন, সেটা কেমিস্ট্রির RJD স্যারই হোক বা ফিজিক্সের কেয়ার স্যার বা রিমা ম্যাম বা আপনি, সবাই মানে এক একটা সিঙ্গেল জায়গায় আমার এখনও মনে আছে RJD স্যার একটা ক্লাস নিচ্ছিলেন কেমিস্ট্রির, সেখানে আমার ফেশিয়াল এক্সপ্রেশনটা খালি একটু চেঞ্জ হয়েছে, মানে আমি নিজে ভাবছিলাম যে এটা কি এরকমই হতো, মানে আমি তো ওরকম ভাবছিলাম না। তখন স্যার পড়ার অন্য একটা টপিকে যাচ্ছিল, তখন স্যার ওখানেই থামিয়ে স্যার আমাকে জিজ্ঞেস না সায়নী তোর কি কোনো প্রবলেম হচ্ছে এখানে, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই এটা ঠিক মানে আমার সাথে এগ্রি করছিস না, এই জায়গাটাতে তোর কোনো একটা অসুবিধা হচ্ছে কি, মানে এই এত ছোটো ছোটো মাইনিউট জিনিসগুলোকে কেয়ার করা, এইটা তো আমার মনে হয় যে এক্সেপশনাল, মানে এইটা আমাকে খুবই হেল্প করেছে। প্লাস আমার এখনও মনে আছে স্যার আপনি AITSের আগে কীরকমভাবে মানে টাইম বের করে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আপনি শুধু মানে বোঝাতেন আর কনফিডেন্স বুস্ট করাতেন আমাদেরকে, স্ট্র্যাটেজি মানে পড়াশোনা নিয়ে তো সবাই বলে যে এইভাবে পড়লে ভালো হবে, এইটা পড়তে হবে ওটা পড়তে হবে, কিন্তু এত কেয়ার নিয়ে এত মানে পার্সোনালি গিয়ে প্রতিজনকে বলা যে এটা তোকে আরো কনফিডেন্ট থাকতে হবে, তোকে এটা করতে হবে, এটা খুব কম জনই করে আর কি। তো এটা প্রেপমেন্ট করেছি, খুব ভালো লাগলো যে যেটা ভেবে পরিশ্রমটা করা হয়েছিল সেটা আজকে 2025 রেজাল্টের পর সেটা সার্থক হয়েছে এবং এত সুন্দর একটা রেজাল্ট দেখতে পাচ্ছি। আমি আরেকটা জিনিস তোকে জিজ্ঞেস করবো, তুই প্রেপমেন্টে ডাউট কর্নারটা বেশ ইউজ করতিস, তো সেই ডাউট কর্নার মানে কার ডাউট কর্নার নিয়েছিস তুই? আমি বায়োলজির জন্য রিমা ম্যামের ডাউট কর্নার নিয়েছিলাম, ফিজিক্সের জন্য কেয়ার স্যারের, আর কেমিস্ট্রির জন্য RJD স্যারের নিয়েছিলাম। ওকে, এক্সাম হল এক্সপিরিয়েন্স 2025 সালের যদি জিজ্ঞেস করি কেমন ছিল? এক কথায় বলতে গেলে টেরিফিক, মানে হরেবল, এত বাজে এক্সপিরিয়েন্স। আমি আগেও 2টা অ্যাটেম্প যেহেতু দিয়েছি, কোথাও এতটা মানে প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। কেন এত প্রবলেম কেন ফেস করতে হলো? প্রথমে তো এবছর একটা নতুন জিনিস করেছিল, বায়োমেট্রিক্সটা নতুন ইনক্লুড করেছিল, যেটা আগে কখনো হয়নি, তার জন্য তো মানে আর এখানে ফ্রিস্কিংও এবারে দেখলাম, আমার তো 7 জায়গাতে লোকজন মানে মহিলা যে সিকিউরিটি গার্ড হয় তারা 7 জন জায়গাতে আমাকে ফ্রিস্কিং করেছে, এবং ভীষণ ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে, মানে একটা মেয়েকে ফ্রিস্কিং করার যে মিনিমাম যে প্রোটোকলটুকু হয় সেটাও ওরা ফলো করেনি। মানে সেন্টারে খুব মানে একদমই নন কোঅপারেটিভ সেন্টার, এবং তোর কাছে যেটা শুনলাম সেটা প্রথমবার নাকি এক্সাম কন্ডাক্ট করছে ওরা। হ্যাঁ, প্রথমবার। তার ফলে প্রটোকলস গুলো প্রপারলি প্রফেশনাল ওয়েতে করেনি। তো যারা তোমরা শুনছো তোমাদেরকেও বলবো যে তোমাদেরও হতে পারে যে তোমাদের যে সেন্টারটাতে পরীক্ষা পড়লো, হতেই পারে সেটা প্রথম সেন্টার, এই ধরনের মাইন্ডসেট যেন তোমাদের কিন্তু থাকে যে
এক্সাম হলে কোনো কিছু আনওয়ান্টেড মানে আনওয়েলকাম জিনিস হতে পারে, সেই সময় মেন্টালি ডিস্টার্ব হয়ে গেলে তোমারই পরীক্ষাটা খারাপ হবে, তাদের কিছু হবে না। এইটা একটা সবথেকে বড় পয়েন্ট যেটা আমাদেরকে বুঝে নিজেদেরকে আবার ঠিক করে নিতে হবে, রিস্টোর করে নিতে হবে যে না এইভাবে আমি ভেবে ভেবে পরীক্ষা দেবো। দুটো জিনিস তোকে লাস্ট আমি জানতে চাইবো, অনেকক্ষণই কথা বলছি, যে যদি জিজ্ঞেস করি যে এই বছরের প্রিপারেশনসের ভিত্তিতে তোর রোল কিংবা মানে রিয়েলাইজেশনস বল বা তোর টিপস বল, সবকিছুর ভিত্তিতে তোর টিপস এবং রিয়েলাইজেশন যদি জিজ্ঞেস করি, তো কোন দুটো ইম্পর্টেন্ট টিপস এন্ড রিয়েলাইজেশন নেক্সট ইয়ারের অ্যাসপিরেন্টসদের জন্য শেয়ার করবি? স্যার আমি টিপস ঠিক দিচ্ছি না, আমি আমার যেটা মনে হয়েছে যে আমি পার্সোনালি এটা করলে হয়তো আর একটু বেটার হতো বা আমার আগের বছর হয়তো হতে পারতো, আমি সেই রিয়েলাইজেশনটা শেয়ার করতে পারি নিট 2026 বা আরো ফার্দার যারা নিট দেবে হ্যাঁ তাদেরকে বলতে পারি। একটা আমার মনে হয় যে এই নিট বা কোনো কম্পিটিটিভ এক্সামে কনফিডেন্সটা একদম মানে টপমোস্ট প্রায়োরিটি থাকা উচিত। প্রিপারেশন তো ডেফিনেটলি কনসিস্টেন্টলি প্রিপেয়ার করা বা সিরিয়াসনেসের সাথে প্রিপারেশন যেটাকে বলে সেটা তো ডেফিনেটলি দরকার, কিন্তু তার সাথে আমার মনে হয় সেলফ কনফিডেন্স আর সেলফ বিলিফ এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ মানে এটাই একমাত্র জিনিস যেটা পরীক্ষার হলে তোমাকে কনফিডেন্স দেবে যে হ্যাঁ আমি যেটা করছি সেটা ঠিক, এটাতে আর কোনো আর এর চেয়ে বেশি কিছু করা যায় না। যদি আমার এই আনসারটা এই দু লাইনে যদি আমার ফিজিক্সের নিউমেরিক্যাল সলভ হয়ে যায় তাহলে এটা দু লাইনেই সলভ হয়, এটা আর কোনো ওয়ে আউট নেই এটা সলভ করার। আর আমি যেটা ভাবছি এটাই ঠিক, যদি ভুল হয়ও অ্যাটলিস্ট আমি যেন মানে কনফিডেন্সের সাথে ওটা মার্ক করে আসতে পারি ঠিকভাবে, যেটা আমি এবছরও করতে পারিনি, যে 2-3টে কোয়েশ্চেন আমার খুবই সিলি মিস্টেকস হয়েছে। তাই আমি বলবো সিলি মিস্টেকস হয়তো আরো ভালো র্যাঙ্ক হতো, হ্যাঁ মানে আমার আরো 20 নাম্বারই বেড়ে যেত, কারণ কি আমার 3টে সিলি মিস্টেকস হয়েছে আর একটা তো বাবলিং আমি করিনি। 20 নম্বর মোটামুটি তো যদি বেড়ে যেত তাহলে তোর অলমোস্ট আরেকটু অনেকটাই মানে প্রায় আরো 10,000 র্যাঙ্ক এগিয়ে যেত, মিনিমাম 10 থেকে 12,000 র্যাঙ্ক এগিয়ে যেত, সেখানে আমি হয়তো আরেকটা বেটার কলেজ পেতে পারতাম। বাট মানে যাই হোক না কেন 6,000 ইজ নট আ ব্যাড র্যাঙ্ক, ডেফিনেটলি ভালো মানে গভর্নমেন্ট কলেজ পাওয়া যাচ্ছে, এত ক্রাইসিস সিচুয়েশনস এখানে সেখানে দাঁড়িয়ে এটা যথেষ্ট ভালো মানে সেলিব্রেট করার মতো রেজাল্ট, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই। তো ওভারঅল সবাইকে এটাই বলবো যে তোমরা পুরোটাই শুনলে যে সায়নী তোমাদেরকে কি কি টিপস দিল, এবং আমি সবাইকে বলবো সায়নী যতগুলো কথা বলেছে তোমরা ভালো করে ফলো করো। যদি কোনো প্রশ্ন থাকে যেটা সায়নীকে জিজ্ঞেস করতে চাইছো ডেফিনেটলি কমেন্ট সেকশনসে লেখো, সায়নী তো কমেন্টে থাকবেই। আরেকটা পয়েন্ট বলতে চাইছি, ডেফিনেটলি শেয়ার। স্যার আমার একটা জিনিস যেটা মনে হয় যে আমি অনেক জনকে দেখেছি, মানে আমার অনেক ব্যাচমেটসদের মধ্যেও দেখেছি যে তাদের প্যারেন্টসরা খুব একটা সাপোর্টিভ হয় না ড্রপ জিনিসটা নেওয়াতে, মানে ড্রপ জিনিসটা যেন এখনও একটা মানে ইজ এ ম্যাটার অফ শেম, যে না ড্রপ কী করে নিতে পারে এরকম ব্যাপার। সেই জায়গায় বলবো যদি প্যারেন্টসরা আর একটু বেশি সাপোর্টিভ হয়, একটু বেশি কোঅপারেটিভ হয়, দিয়ে যদি এটা একবার ভাবে যে আর যদি 7-8টা মাস কি আর একটা বছর যদি ওয়েট করতে হয় তাহলে মানে সে তার নিজের ড্রিম কলেজটা বা ড্রিম প্রফেশনটা চুজ করতে পারবে। ড্রিম প্রফেশন ড্রিম কলেজ, হ্যাঁ আমার সেটাই মনে হয় যেটা আমি একদম মানে ভালোভাবে পেয়েছি। মানে আমার বাবা মা একদিনের জন্য আমাকে বলেনি যে না তোর হবে না বা তোকে এটা করতে হবে না, কোনো দিন না কোনো কিছুতে আমার বাবা আমাকে ফোর্স করে। আমি তো মানে এখন মনে করি যে হচ্ছে এখন যে নিট পরীক্ষাটা সেটা শুধুমাত্র এখন একটা বাচ্চার পরীক্ষা নয়, এটা পরীক্ষা পেরেন্টসের, পরীক্ষা তার ফ্যামিলিটার, পরীক্ষা তার টিচারদের, সবার পরীক্ষা। এটা একজন হয়তো যাচ্ছে রিপ্রেজেন্টেটিভ সামনে যাচ্ছে, টিচাররাও হ্যাঁ এটাও বলবো যে মানে প্রেপারেটরি টিচাররাও যেভাবে। আমি একটা কথা বলতে চাই, শিওর ডেফিনেটলি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানে প্রেপমেটকে নিয়েই বলতে চাই যে স্বপ্নটা দেখা হয়তো আমরা অনেক আগে শুরু করেছিলাম, সেটা এবছরে সম্ভব হতোই না যদি না প্রেপমেট থাকতো। স্যার একটা ভেঙে পড়া মেয়েকে দাঁড় করানো সেটা সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু স্যার এবারে প্রেপমেটের, এটা আমি বলবোই। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, পুরো প্রেপমেন্টের টিমকে, আপনাকে, সমস্ত শিক্ষকদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ স্যার। ও খেটেছে, ও অনেক পরিশ্রম করেছে, না হলে স্যার ভেঙেও পড়েছে, ওকে বারবার উঠে দাঁড় করিয়েছেন আপনারা স্যার, এটা আমি বলবোই। আর আপনার ওই দুটো বিশেষ কথা আমি কোনোদিন ভুলবো না, কনফিডেন্সটাকে একদম গায়ে পোশাকের মতন পরে থাকতে হবে পরীক্ষার দিন অবধি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি না পারি তাহলে কেউ পারবে না, এইটা বিশ্বাস রাখা। এই দুটো কথা আমি বিশ্বাস করে আমার মেয়েকে পরীক্ষার দিন অবধি বলে গেছি, স্যার বলেছেন, এটা মনে রাখবি। তো অসংখ্য ধন্যবাদ স্যার। আমার এখন বলতে গিয়েও মানে আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। স্বাভাবিক, আর ইমোশন না থাকলে জীবনে বড় হওয়া যায় না। ওই দুটো কথা আমাকে প্রচন্ডভাবে মানে সবসময় ভেতরে একটা পজিটিভ এনার্জি দিয়ে গেছে যে স্যার বলেছেন, স্যার বলেছেন।
আমি আমার মেয়েকেও পরীক্ষার দিন অবধি হলে ঢোকার আগের মুহূর্ত অবধি বলেছি কনফিডেন্সটা খুলবি না, স্যার বলেছেন না জামার মতন পরে থাকতে। খুব ভালো লাগছে যে পেরেন্টসরা যখন মানে এই ধরনের যে বক্তব্যগুলো থাকে এর পেছনে একটা লম্বা ইম্প্যাক্ট থাকে। সেই ইম্প্যাক্টটা যে বললাম না যে সেগুলোর হয়তো ওইভাবে দেখতে পাওয়া যায় না, বুঝতে পারা যায় না, কিন্তু ওটা এমন এমন সময় কাজে লেগে যায়, ওইটা দিয়েই মানে ওই বলেন না মানে চেরি অন দ্য কেক, কেকটা পুরো প্রিপেয়ার আছে, ওই একটা জিনিস বাকি ছিল, ওই একটা জিনিস হয়ে গেলেই গেমটা বেরিয়ে যাবে। তো খুব ভালোভাবে মানে রেজাল্ট করার জন্য সায়ানীকে অনেক অনেক কংগ্রাচুলেশন। খুব বড় হও, ভালো ডাক্তার হও, প্রচুর আশীর্বাদ করবো, পুরো প্রেপমেট থেকে সবাই আশীর্বাদ করবে। খুব ভালো সুস্থ থাকো, তুমি মাঝে মাঝে অসুস্থ হও সেটা যেন না হয়, ভালো সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, কারণ এরপরে বাবা মার খেয়াল রাখতে হবে আর পেশেন্টদেরও খেয়াল রাখতে হবে। তো আজকের পডকাস্ট এখানে ফিনিশ করছি। কারোর যদি কিছু জানার থাকে সায়ানীর ব্যাপারে বা সায়ানীর থেকে টিপস জানতে চাও তো কমেন্টে জানাবে, সায়ানী নিজের অ্যাকাউন্ট থেকে রিপ্লাই করে দেবে, অথবা তোমরা যদি চাও যে আমাদের থ্রুতে সায়ানী আনসার করবে সেটাও আমরা করিয়ে দিতে পারি। আজকে এখানে শেষ করছি পডকাস্টটা, সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট, খুব ভালো করে প্রিপেয়ার করো।